একটি বই, একটি সুবাসিত ফুল, একটি বই, একখণ্ড আলো। সেই বই নিয়েই মেলা, অমর একুশে বইমেলা। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলো ঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আশা করছি সবাই ভালো আছেন, আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। আলো ঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিচ্ছি 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম গল্পে গল্পে ব্যাকরণ। গল্পে গল্পে ব্যাকরণ, এই বইটির রচয়িতার নাম যতীন সরকার। ব্যাকরণ একটু কঠিন আমাদের কাছে, একটু রসকসহীন মনে হয়, কিন্তু যদি সেটা গল্পে গল্পে হয় তাহলে অনেক মধুর হয়ে যায় এবং আমরা সহজে সেটা ধরতে পারি, পড়তে পারি। এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। শিশু যত্নের মূল কথা। শিশু যত্নের মূল কথা, শিশুদের যত্ন নেওয়ার জন্য যে বিষয়গুলো সবার আগে প্রযোজ্য এমন কিছু কথা নিয়ে এই বই শিশু যত্নের মূল কথা আপনারা সংগ্রহ করতে পারেন। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম বিজ্ঞানের বহু গতিপথ। বিজ্ঞানের বহু গতিপথ, বইটির রচয়িতার নাম আসিফ। বিজ্ঞান সম্পর্কে যারা আপনারা জানতে চান তাদের জন্য এই বইটার। আসিফ তিনি মূলত বিজ্ঞান নিয়ে লেখালেখি করে থাকেন। আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন যারা বিজ্ঞান সম্পর্কে জানতে পান তারা। এবার হাতে নিলাম যে বইটি, এটি সবার জন্য, আসলে আমরা যারা হাসতে চাই তাদের জন্য। দম ফাটানো হাসির জোকস। দম ফাটানো হাসির জোকস। হাসানো বা হাসা নাকি একটু কঠিন, কিন্তু এই ধরনের বই যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই হাসা যায়, অন্য কেউ হাসানো যায়। সবশেষ হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম অঙ্কের খেলা। অঙ্কের কাহিনী ও ধাঁধা, 2য় খণ্ড। বইটির রচয়িতার নাম ইয়াকব পেরলমান। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। অঙ্ক নিয়ে যাদের আগ্রহ আছে, অঙ্ক করতে যারা মজা পায় তাদের জন্য এই বইটি। অঙ্কের খেলা, অঙ্কের কাহিনী ও ধাঁধা, 2য় খণ্ড। দর্শক, 5টি বিশেষ বইয়ের সঙ্গে পরিচয় করে দিলাম। এই বইগুলো ছাড়াও আলোঘর প্রকাশনার 508, 509, 510 নম্বর স্টলে আরও নানা রকম বই আছে পুরো বইমেলা জুড়ে নানা রকম বই আপনারা সংগ্রহ করতে পারেন। আজকের আলোঘর প্রকাশনার এই বই পরিচিতি সেগমেন্ট শেষ করছি। আরও অনেক আয়োজন আছে পুরো আয়োজন জুড়ে, চলুন তাহলে সেগুলো দেখি। দর্শক, আমরা অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান আলোঘর প্রকাশনার স্টলের সামনে। কথা বলবো পাঠকের সঙ্গে। পাঠক বই দেখছেন, বই নিশ্চয়ই কিনবেন। একটু কথা বলি আপনার সঙ্গে। কি নাম আপনার? শিওর, আমার নাম হচ্ছে আফসানা হক। আফসানা হক হরিশঙ্কর জলদাসের শ্রেষ্ঠ গল্প হাতে নিয়েছিলেন। প্রিয় লেখক? ভালো লাগে, পড়ি, আসলে ভালো লাগে। সব বই পড়তে ট্রাই করি, আসলে ভালো পছন্দের। একজন লেখকের জন্য আসলে একজন পাঠক শুধু আসেন না, আরও অনেক পছন্দ থাকে। আর যদি পছন্দের কথা বলি, আর কারা কারা পছন্দের তালিকায় আছে সেই তালিকাটা বলা যাবে নাকি প্রকাশযোগ্য না? না, বলা যাবে, অবশ্যই বলা যাবে, কেন যাবে না। হুমায়ুন আহমেদের বই আমার অনেক বেশি ভালো লাগে, আগে থেকেই ভালো লাগে। তাছাড়া অনেক রাইটারের বইগুলো আছে যেগুলো আমার অনেক পছন্দের, বা আমি পড়ি বা বই মেলায় দেখি। আর আলোঘর প্রকাশনায় এত ধরনের বই আছে, ভালো লাগে আসলে। আপনি এমনিতে কি করেন, মানে আপনার পেশাটা জানতে চাচ্ছি। আমি হচ্ছে একটা এনজিওর HR অ্যান্ড অ্যাডমিনে জব করি। অনেক কাজের চাপ? না, তেমন না, আবার আছেও। সব কিছু মিলিয়ে তারপরেও তো একটু দেখতে হবে, যেহেতু এটা বই মেলা বছরে একবার হয় আর প্রত্যেকেই আসে, আমিও আসার ট্রাই করি, সবসময় আসি। আর আলোঘর প্রকাশনা আমার একটু দেখা হয় আসলে। আপনি ভালো থাকবেন আফসানা হক, বইমেলায় আসবেন। এখন তো আরও অনেক দিন বাকি আছে। বই দেখে যাবেন, তারপর কিনে নিয়ে যাবেন। একা এসেছেন, অন্যদের নিয়ে আসবেন, এই প্রত্যাশা করি। ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তিনি তার পছন্দের কথা বলছিলেন আর বলছিলেন বইমেলায় আসার কথা। আপনিও বইমেলায় আসবেন, পছন্দের বইটি কিনে নিয়ে যাবেন।
দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম ফারাওয়ের দেশে, প্রথম খণ্ড, রহস্য দানা বাঁধে মিশরে। বইটি রচয়িতার নাম সাজিদ বিন সারোয়ার, তার সঙ্গে কথা বলবো। ফারাওয়ের দেশে, তার মানে মনে হচ্ছে ভ্রমণ কাহিনী নাকি? না, এটা মূলত একটি অ্যাডভেঞ্চার ধর্মী উপন্যাস, তবে জায়গাটা হচ্ছে জঙ্গল কিংবা কোনো পাহাড়ি এলাকা নয়, বরঞ্চ মিশরের মরুভূমি, পিরামিড ইত্যাদি। তুমি কি ওই যে জায়গাটার নাম ব্যবহার করেছো, সেই জায়গাটা সম্পর্কে একটা ধারণা থাকতে হয়, কিভাবে ধারণাটা নেওয়া? এটা মূলত রেফারেন্স বই তো সাহায্য করে আমাদেরকে বই লেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে মিশর সম্পর্কে লিখলে সেখানে তো আর বানিয়ে লেখার কোনো অবকাশ নেই, কারণ বাস্তব তথ্য সেখানে ব্যবহার করতে হবে। তো মিশর সংশ্লিষ্ট বিভিন্ন বই থেকে আমি তথ্য সংগ্রহ করেছি এবং সেগুলোকে আমার কল্পনার মধ্যে নিয়ে বইটি রচনা করার একটা চেষ্টা করেছি আর কি। অন্যান্য বছর বই আসে আমরা জানি, আগের বইগুলোর কি অবস্থা, কেমন পাঠক সারা ছিল? আমার প্রথম বইটি ছিল গোয়েন্দা কাহিনী নিয়ে, গোয়েন্দা বাবু তার শিরোনাম। সেই বইটি বেশ ভালো চলেছিল এবং পুনঃমুদ্রণও হয়েছিল, আবার তৃতীয় মুদ্রণ আসবে বলে আশা করছি। এবং গল্প গ্রন্থ ছিল একটি নাবিক, সেটা বেশি চলেনি, তবে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছিলাম আমি, যেটা গত বছর প্রকাশিত হয়েছিল বইমেলায়। সেটি আলহামদুলিল্লাহ ভালো চলেছে এবং এটি এখন কেমন চলে তা হচ্ছে দেখার বিষয়। সেটাই আমরা প্রত্যাশা করি যে বইটি ভালো চলবে। দর্শক, ফারাওয়ের দেশে, প্রথম খণ্ড, রহস্য দানা বাঁধে মিশরে, সাজিদ বিন সারোয়ারের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্প। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে 4টি বই আছে। ফটকু মামা গোয়েন্দা সমগ্র 2, গুপ্তধন ও অপু, কবিও একজন নর্তকী, পারমিতার সুখ দুঃখ। বই 4টি রচয়িতার নাম মুস্তফা কামাল, তিনি আমার পাশেই আছে, তার সঙ্গে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। এই যে এই বইগুলো ছাড়াও আপনার নানা রকম বই এসেছে বিভিন্ন স্টলে, বিভিন্ন প্যাভিলিয়নে। তবু এখান থেকে যদি আপনি কোনো একটা বইয়ের কথা দিয়ে শুরু করেন কথা। ধন্যবাদ। আমার যেমন এখানে ফটকু মামা গোয়েন্দা সমগ্র 2 বেরিয়েছে। এর 1 নম্বরটা আরও কয়েক বছর আগেই বেরিয়েছিল। আমি গোয়েন্দা লিখি এবং ফটকু মামা একটা ক্যারেক্টার। এটা আমার 13-14টা বই ফটকু মামার এই গোয়েন্দাগিরি নিয়ে। তো এটার যেহেতু পাঠক চাহিদা আছে এবং বাচ্চারা পছন্দ করে বা কিশোররা পছন্দ করে, ইভেন তরুণরাও এটা খুব পড়ে আর কি। তো সেই কারণেই দ্বিতীয় খণ্ড বের করা, যে একসঙ্গে 4টা বই পাবে, কারণ প্রথমটা বেশ ভালো সাড়া পেয়েছিল, যে কারণে দ্বিতীয়টা বের হলো। এরপরে আরও বের হবে ধারাবাহিকভাবে। আর প্রতি বছরই আমার একটা করে ফটকু মামা গোয়েন্দার কাহিনী বের হয়। এই বছর এটা বের হলো আর কি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, অনেক অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাদের। দর্শক, ফটকু মামা গোয়েন্দা সমগ্র 2, গুপ্তধন ও অপু, কবি ও একজন নর্তকী, পারমিতার সুখ দুঃখ, এই বইগুলো প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। আপনারা সংগ্রহ করতে পারেন মুস্তফা কামালের এই বইগুলো। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম স্মৃতির আড়ালে ক্রন্দন। বইটির রচয়িতার নাম জামালউদ্দিন জামাল, তার সঙ্গে কথা বলবো। কি ধরনের বই? এটা হচ্ছে গল্প। এটা 8টা গল্প নিয়ে বইটা হয়েছে। এটা মুক্তিযুদ্ধের গল্প আছে, প্রেমের গল্প আছে, রোমান্টিক, বিরহ। সবচেয়ে স্পর্শ করবে 2টা গল্প। ফেসবুকের একটা গল্প আছে, সেটা প্রেমের পবিত্রতা এবং নীতি নৈতিকতা আছে। প্রেম একটা ভালো জিনিস। আর একটা আছে যে প্রেমের মূল্যায়ন করতে গিয়ে একটা উচ্চশিক্ষিত শৈশবের তার হারিয়ে যাওয়া একটা পাগলিকে সে ব্যারিস্টারি পাশ করে সে বিয়ে করে সমস্ত কিছুর আপত্তি উপেক্ষা করে। এই 2টা মানুষকে স্পর্শ করবে। অর্থাৎ আমি বুঝাইছি যে বিজ্ঞান, টেকনোলজি, প্রযুক্তি অস্বীকার করা যাবে না, বাট এখানে ভালো মন্দ দুটোই আছে। তে ভালো জিনিসটা আমাদের গ্রহণ করতে হবে আর খারাপ জিনিসটাকে বর্জন করতে হবে। সেটা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে বই পড়ার মাধ্যমে। আপনি বলছিলেন যে আপনার আরও বই আছে, আর কি কি বই আছে বা এটা আপনার কততম বই? 10তম বই আমার বই। প্রথমত সততার শত কথা রাজনৈতিক, দ্বিতীয় গ্রন্থ তবুও ঢাকায় থাকি, ঢাকার সমস্যা নিয়ে, তৃতীয় গ্রন্থ অন্য জীবন, সেটা বেদে সাপুরে এই নিপীড়িত জাতিদের নিয়ে লিখেছি, অন্য জীবন। তারপর হচ্ছে ভেঙে যাওয়া স্বপ্নের কথা। আমি ছাত্র জীবনে ছাত্রাঞ্জলি করেছি, সেটা বামপন্থী কমিউনিজমকে প্রতিষ্ঠার জন্য, কিন্তু সেই স্বপ্ন
আমার ভেঙে যায়। এটা নিয়ে ভেঙে যাওয়ার স্বপ্ন কথা। তারপরে আসছে আপনার দুজনার দুটি পথ নাটক। তারপরে আসছে তবু অপেক্ষা, এটাও প্রেমের গল্প, সেটা বাস্তব জীবনের কাহিনী, যেই পড়ুক মিলে যাবে। সেই গল্পটা হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক যে একটা সময়ে বিপরীত লিঙ্গের প্রতি একটা প্রবল থেকে প্রবল আকর্ষণ আসে, সেটাকে চেক দেওয়ার জন্য, দমন করার জন্য আমি লিখেছি। যারা দমন করতে পারবে, যারা বুঝবে যে আমি উচ্চ শিক্ষা অর্জন করলে, আমি ভালো অফিসার হলে সবে আমার পিছিয়ে ঘুরবে, আমার কারো বেশি প্রেম করার জন্য ঘুরতে হবে না, সেই বিষয়গুলো আমি বুঝাইছি। এটা নতুন প্রজন্ম পড়লে উপকৃত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। স্মৃতির আড়ালে ক্রন্দন, জামাল উদ্দিন জামালের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনার প্রতিষ্ঠান ছায়াবিথি। আপনারা সংগ্রহ করতে পারেন, সেখানে লেখকের আরও বই আছে, সেগুলো সংগ্রহ করতে পারেন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি, নতুন বইয়ের সঙ্গে আছি, আর আছে আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো দেখি। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম মিষ্টি কড়া কয়টি ছড়া। বইটির রচয়িতার নাম আতাউর রহমান চৌধুরী। তার সঙ্গে কথা বলবো। মিষ্টি কড়া কয়টি ছড়া, মূলত কয়টি ছড়া এখানে? এখানে 38টি ছড়া। 38টি ছড়া। বিষয়ে বস্তু থাকে ছড়ার কারণে, একটা ছড়া একদিন লেখা হলে আর একটা ছড়া আরেকদিন লেখা হলে এই দিনের ব্যবধানে এই বিষয়বস্তু চেঞ্জ হয়ে যায়। কত ধরনের বিষয়বস্তু আছে এখানে? এখানে আসলে যে কয়টি বিষয় নিয়ে ছড়া লেখা হয়েছে সব ধরনের ছড়াই আছে। একদম দেশ নিয়ে ছড়া আছে, তারপরে প্রকৃতি নিয়ে আছে, এবং সমসাময়িক যেই আমাদের রাজনীতি সেটি নিয়ে আছে। ভারতীয় আগ্রাসন এর বিরুদ্ধেও ছড়া আছে, যে কারণে পূর্বে এই ছড়াগুলো ছাপানো যায় নাই। এইবার ছাপানোর মতো সাহস আমরাও করেছি, প্রকাশকও করেছে। যে ছড়াগুলো এতদিন ছাপানো যায়নি, তার মানে কোনো না কোনোভাবে পাঠককে বঞ্চিত করা। কারণ এই ধরনের ছড়ার আলাদা একটা পাঠক শ্রেণী আছে, তারা ছড়াগুলো এতদিন পাননি, কিন্তু এখন পেয়েছেন। এখন কেমন আগ্রহ দেখাচ্ছেন পাঠক? অবশ্যই এই ছড়াগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এসছে, তখন কিন্তু সবাই এই ছড়াগুলো নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল এবং বলেছে যে এইগুলো গ্রন্থিত হলে সবার জন্য ডকুমেন্টসটা থেকে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মিষ্টি কড়া কয়টি ছড়া, আতাউর রহমান চৌধুরীর লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনার প্রতিষ্ঠান মাতৃভাষা প্রকাশ। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান মাতৃভাষা প্রকাশের স্টলের সামনে। কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক নেসার উদ্দিন আয়ুবের সঙ্গে। আয়ুব ভাই, কেমন আছেন? ভালো আছি, বইমেলা এসেছি আরও ভালো। রংচঙা পোশাক দেখে আমরা বুঝতে পারছি যে ভালো আছেন, আর বইয়েও বৈচিত্র্য আছে। আমরা দেখেছি নানা রকম বই নিয়ে এসেছেন। কি ধরনের বই আনলেন, কোন বিষয়টাকে প্রাধান্য দিলেন এই বছর? আমরা সব ধরনের বই করি, অনুবাদ বই প্রাধান্য পেয়েছে, তারপর শিক্ষা বিষয়ক বই প্রচুর করি, স্টুডেন্টদের জন্য, শিক্ষকদের জন্য, সাধারণ মানুষের জন্য। আচ্ছা, সব ধরনের বই আছে, গল্প, উপন্যাস, কবিতা, বিদেশি বইয়ের অনুবাদ। হানকাংয়ের অনুবাদ আসতেছে 3-4 দিনের মধ্যে, যেটা এবার আমাদের এশিয়ার মধ্যে যেটিতে এবার নোবেল পেয়েছে, ওই বইটা আসছে। ভেজিটেরিয়ান, ওটার অনুবাদ আসছে। তো এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বই, প্রায় 40টার বেশি বই এসছে, কিছু কিছু আসছে। কিন্তু আপনিও একজন লেখক, সেটা আমরা জানি। আপনার বই প্রকাশ হয়েছে, আপনার বইয়ের কথা একটু ছোট করে শুনবো, কারণ লেখকদের সময় দিয়ে বা লেখকদের পেছনে সময় দিয়ে আসলে প্রকাশকের খুব বেশি নিজেকে প্রকাশ করার সময় থাকে না। এই জন্য ছোট করেই শুনবো আপনার বইয়ের কথা। আমি আসলে আগে লেখক ছিলাম, পরে প্রকাশক হয়েছি। বিশেষ করে ছাত্র জীবনে আমি অনেক সহায়ক গ্রন্থ লিখেছি। এরপরে এখন আমার মূলত 4-5টা বই আছে, গল্পের বই আছে একটা, আর আমার একটু বেশি চলে যেটি তোমার স্বপ্ন তোমার লেখাপড়া, তুমিও হতে পারো বিশ্বসেরা। এই নামে স্টুডেন্টদের জন্য একটা গাইডলাইনের বই আছে আমার। এরপর প্যারেন্টিং একটা বই আছে, আপনার সন্তান হবে স্বপ্নের চেয়ে বড়, বাবা মায়েরদের জন্য। এইসব বই লিখেছি এবং এখনও আছে। এই মেলায় অবশ্য কোনো বই আসছে না, আমি মূলত লেখক, পরে প্রকাশক হয়েছি আর কি। ধন্যবাদ আয়ুব ভাই, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ এবং গাজী টিভিকে ধন্যবাদ।
দর্শক, আমরা কথা বলছিলাম প্রকাশক নেসারউদ্দিন আইয়ুবের সঙ্গে। তিনি বলছিলেন তাদের প্রকাশনা সম্পর্কে, আর এতে আমরা ধারণা পেয়েছি বইমেলায় প্রচুর বই এসেছে। এই বছর কম বই আসবে বলে আমরা যারা আশঙ্কা করেছিলাম, সে আশঙ্কা সত্যি নয়। এই বইগুলো কিন্তু আপনার অপেক্ষায়। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম এক টুকরো আকাশ কিনবো। বইটির রচয়িতার নাম সাকিব শাহরিয়ার। তার সঙ্গে কথা বলবো। এক টুকরো আকাশ কিনবো কি ধরনের বই? একটি কবিতার বই। একটি কবিতার বই, অনেকগুলো কবিতা থাকে। কয়টা কবিতা আছে এখানে? 40টা মতো কবিতা আছে। এই যে কবিতা নির্বাচন করা লেখকের জন্য অনেক কঠিন হয়ে যায় বা কবির জন্য অনেক কঠিন হয়ে যায়। অনেকগুলো কবিতা থাকে, সেখানে আমি কোনগুলো বইয়ে রাখবো, কিভাবে নির্বাচন করা হয়েছে বা কোন বিষয়টাকে প্রাধান্য দিয়ে নির্বাচন করা হয়েছে? আসলে বইয়ের নামটা যেরকম, নামটার সাথে রেখেই, মানে সামঞ্জস্য রেখেই কবিতাগুলো নির্বাচন করা হয়েছে। আর কবিতাগুলোর প্যাটার্ন, কবিতাগুলোর ডেপথনেস, এইসব বিবেচনা করেই রাখা হয়েছে। যখন পাঠকের হাতে যায় একটা বই, তখন বোঝা যায় তারা আসলে কোন বিষয়টাকে পছন্দ করছে। এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া গেছে কি না যে পাঠক এই ধরনের বিষয়টাকে পছন্দ করেছে, এই বিষয়টাকে একটু কম পছন্দ করেছে, এরকম কোনো সাড়া পাওয়া গেছে, নাকি সাড়াটা আরও পরে পাওয়া যায় মেলার পরে? না, সারা মোটামুটি পাওয়া গেছে। আর ব্যাপার কি, পাঠক তো যেগুলো পছন্দ হয় না সেগুলো কিন্তু বলে না, যেগুলো পছন্দ হয় সেগুলোই আসলে পাঠকের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, বলা হয়। তো 36 জুলাই নামে একটা কবিতা আছে আমার কবিতার বইয়ে, প্রথম কবিতাটাই। এটা পাঠক যথেষ্ট মাত্রায় পছন্দ করেছে। প্রতিমা রায় নামে একটা কবিতা আছে, এটাও পাঠক যথেষ্ট পরিমাণ পছন্দ করেছে, এবং যারা পড়তে চায় আমার কাছে মনে হয় ওনারা পড়লেও ভালো পছন্দ করবে কবিতা দুটো। আমরা জানি যে এর আগে আপনি উপন্যাস লিখেছেন, উপন্যাস থেকে কবিতা। সাধারণত জানি যে কবিতা থেকে উপন্যাসে যায় লেখকরা, কবিরা, উপন্যাসিকরা। আপনি উপন্যাস থেকে কবিতায় আসলেন কেন? খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে আমি নিজেও ভয় পাচ্ছিলাম যে বর্তমানে আসলে যেই সোশ্যাল পার্সপেক্টিভ, এই সোশ্যাল পার্সপেক্টিভে কবিতার বই বের করাটা খুব টাফ। কারণ আপনি নিজেও দেখবেন যে এখন বলা হয় যে এই শহরে নাকি কবির চেয়ে কাকের সংখ্যা বেশি। সো এরকম একটা শহর বা এরকম একটা মাইন্ডসেটে কবিতার বই বের করতে পারাটা একটা সাহসী সিদ্ধান্ত বলে মনে হয় আমার কাছে। তো উপন্যাস আছে, হ্যাঁ, আমার এর আগে 2টা উপন্যাস আছে, সত্যাবর্তন এবং অস্তিত্বের অন্তরালে। তো ভাবলাম যেহেতু কবিতাও লেখা আছে, লিখে দেখি হাত কেমন, পাঠক তো মূল্যায়ন করবে যে আসলে কীরকম বা কী পর্যায়ে আছে বা কেমন হয়েছে। সো এটা পাঠকের হাতেই ছেড়ে দেয় আর কি, এর জন্য সিদ্ধান্ত নেয়া কবিতা। দর্শক, এক টুকরো আকাশ কিনবো সাকিব শাহরিয়ারের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান জয়তী। তার লেখা অন্যান্য বইগুলো জয়তীতে আপনারা পাবেন, সংগ্রহ করতে পারেন। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি একটি লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বই নিয়ে কাজ করেন, বই যারা পছন্দ করেন পাঠক, তাদের সঙ্গে মেশেন, তাদের পছন্দটাকে বোঝেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু শুনবো। এমদাদ হোসেন ভুইয়া। এমদাদ হোসেন ভুইয়া, আপনি যে কাজটা করেন, লেখক, পাঠক আর প্রকাশক, এই যে 3টা শ্রেণী বা 3টা পক্ষ একটা সমন্বয় করেন লাইব্রেরি দিয়ে। আর লাইব্রেরিতে যখন একজন পাঠক আসেন, তখন অনেকগুলো বই যে পান, সেখানে কৃতিত্ব আপনার অন্তত আপনার যে প্রতিষ্ঠানটা, সেখানে পুরো কৃতিত্বটাই আপনার, এবং আপনার মতো অনেকেই আছেন নানান জায়গায় নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে। তবু আপনার সঙ্গে যেহেতু আমরা কথা বলছি, আপনার কার্যক্রমটা একটু শুনবো। কিভাবে কাজটা করছেন, কিভাবে শুরু করেছিলেন? আমি প্রথমেই বলছি, আমাদের যে মাদার অর্গানাইজেশন বাংলাদেশ গ্রন্থ শরীর সমিতি, এটা বেসরকারি গ্রন্থাগারগুলোর একটা প্ল্যাটফর্ম। আমরা মানুষকে বই পাঠে উদ্বুদ্ধ করি, এবং যারা গ্রন্থাগার গড়তে চায় তাদেরকেও আমরা পরামর্শ দিয়ে সহায়তা করে থাকি। এজন্যই আমাদের এটা একটা নেটওয়ার্ক অর্গানাইজেশন। আর আমাদের এটারই সহযোগী প্রতিষ্ঠান বেরাইত গণপাঠাগার, বর্তমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এটার বয়সও 4 দশক প্রায়। তো আমরা মূলত যেটা আপনি বললেন যে লেখক, প্রকাশক এবং পাঠক ত্রিভুজ, কিন্তু আরেকটা বাহু যোগ করলে হয়ে যাবে চতুর্ভুজ, সেটা হলো গ্রন্থাগার সংগঠক। আমরা জানি প্রায় 18 কোটি লোকের দেশ। এখানে আমাদের দেশে বই পাঠের সংখ্যা, পড়ুয়ার সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম এবং নিম্নমুখী। তো জ্ঞানভিত্তিক, আলোকিত, বিজ্ঞান মনস্ক সমাজ গড়তে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। আর বর্তমান যুগে টিকে থাকতে হলে, জাতি হিসেবে টিকে থাকতে হলে, সম্মানের সাথে, মর্যাদার সাথে
তাহলে জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে, এবং জ্ঞানের চাবিটা যার হাতে আছে বা যাদের হাতে আছে তারাই পৃথিবীকে ডমিনেট করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের কথা হলো যে বইমেলা যেটা হচ্ছে খুবই ভালো, যারা সূচনা করেছিলেন তাদের প্রতি আজ গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং প্রতি বছর বিপুল সংখ্যক কি বলবো যে দর্শক, পাঠক, ক্রেতা আসেন এখানে। আমরা আশা করি যে, আমি জানি না যে এখানে এই বছর কত টাকার বই বিক্রি হবে, তবে গত কয়েক বছরের রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায় যে 5 কোটি, 20 কোটি, এরকম 50 কোটির মধ্যে গিয়ে ঠেকে। তো আমরা আশা করি যে 50 কোটি কেন, বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে এরকম একটা মেলা হচ্ছে মাসব্যাপী, সেখানে তো 1000 কোটি টাকার বই বিক্রি হওয়া দরকার। এক একটা লাইব্রেরির জন্য এক একটা টার্গেট পাঠক থাকে। আপনাদের লাইব্রেরিতে কোন বয়সের পাঠকরা আসেন সাধারণত? আমাদের লাইব্রেরিতে সাধারণত তরুণদের সংখ্যাই বেশি, এবং আমরা আশাবাদী এদেরকে নিয়ে। তরুণরা যখন আসে তারা তো একটা পছন্দের কথা বলে যে এই ধরনের বই আছে, কিন্তু আমাদের আরেকটু এই ধরনের বই হলে ভালো হয়। তারা এমন প্রত্যাশার কথা শোনায় কিনা আপনাকে? তারা আজকাল ভ্রমণ বিষয়ক বই পছন্দ করে, এবং প্রযুক্তি রিলেটেড বইও তারা খোঁজ করে, যে কম্পিউটার বা AI এই ধরনের বইও তারা খোঁজ করে আজকাল। সুতরাং আমরা মনে করি এই ধরনের বইয়ের সংখ্যা যত বেশি হবে ততই তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায় উপকৃত হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা শুনছিলাম এমদাদ হোসেন ভূঁইয়ার। তিনি বলছিলেন যে বই কেনার কথা। তিনি একটি লাইব্রেরি চালান, তিনি লাইব্রেরির প্রতিষ্ঠাতা। তার লাইব্রেরির মতো এমন লাইব্রেরি মহল্লায় মহল্লায় গড়ে উঠবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। দর্শক, আমরা এতক্ষণ বইমেলায় ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে, ছিলাম নতুন বইয়ের সঙ্গে, আর ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে। আজকের মতো শেষ করব অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন। দর্শক, আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ, আর উপস্থাপকের পোশাক সৌজন্য বালুজর। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।